ও আর মাত্র 139 কিলোমিটার। দেখো মানে কেওনঝা শহরে ঢোকার সাথে সাথে আমরা এরকম একটা ভিউ পেয়েছি। দেখো শুধু দেখো এই জায়গাটা, ও হো হো, এরকম বিউটি আর কোথায় পাবো, কোথায় পাবো এরকম বিউটি। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হচ্ছে 7ই এপ্রিল আর আজকে শুরু হতে চলেছে আমাদের বহু প্রতীক্ষিত সেই রাইড। তো কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি সেটা তো নিশ্চয়ই বুঝে গেছে যতক্ষণে ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে। আর এই রাইডটা কিন্তু অনেক দিনের প্ল্যান ছিল এবং এই রাইডটার আগে দু একবার প্ল্যান করেছিলাম, কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন বাধা বিপত্তিতে সেটা হয়ে ওঠেনি। তো আজকে ফাইনালি সেটা হতে চলেছে, যদিও আজকেও বেশ কিছু বাধা বিপত্তি আসবে আমি জানি। তো সেগুলো সমস্ত কিছু বলছি বেরিয়ে মোটো ব্লগিং সেট আপে। চলো দেখতে থাকো ভিডিও। আর এই চ্যানেলটা নতুন ক্রিয়েট করলাম আমি, তো কেন করেছি কি করেছি সেগুলো সমস্ত কিছু বলবো আস্তে আস্তে। এখন আপাতত বাজে 4:45, তো আমাদের এখন বেরোতে হবে, নাহলে পৌঁছতেও বেশ কিছুটা দেরি হয়ে যাবে। আর আমাদের আজকে টোটাল জার্নি রয়েছে মোটামুটি 400 কিলোমিটার মতো, 400 থেকে একটু বেশি, 405 এরকম কিছু হবে। তো চলো তাই আর দেরি না করে আপাতত বেরিয়ে পড়ি, বেরিয়ে মোটো ব্লগিং সেট আপে কথা হচ্ছে। তো এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে এখন আমরা দিল্লি রোড ধরেছি। বাড়ি মানে হচ্ছে শ্রীরামপুর, শ্রীরামপুর থেকে বেরিয়ে জাস্ট দিল্লি রোড ধরেছি। আর দেখতেই পাচ্ছ এখন বাজে কটা বাজে, এখন বাজে হচ্ছে 4:14 সবে। তা আমরা জাস্ট এই মিনিট 5-7 হলো বাড়ি থেকে বেরিয়েছি। তো এখনও দেখছো পুরো চারদিকে অন্ধকার, রাস্তায় শুধু লরি ছাড়া আর কিচ্ছু নেই, শুধু ট্রাক। আর আমাদের রুটটা হচ্ছে আমরা এখন এই দিল্লি রোড ধরে ডানকুনি হয়ে আমরা ধরবো কলকাতা মুম্বাই হাইওয়ে। আর ধরে খড়গপুর থেকে কোন দিকে যাব সেটা একটু ভাবতে হবে, কারণ খড়গপুরে জানো তোমরা আজকে চলছে হচ্ছে কুর্মী সম্প্রদায়ের অবরোধ। তো সেই জন্যে আমি নিজেও এখনও জানি না কোন দিকে যাব, কারণ আমার এখান থেকে কেওনঝাড় যেতে হলে সোজা রাস্তা হচ্ছে একদম খড়গপুর হয়ে লোদাশুলি হয়ে বহরাগোড়া জামশলা বাংরিপুশি হয়ে কেওনঝাড় একদম সোজা রাস্তা। কিন্তু মনে হচ্ছে আমাকে একটা ডাইভার্ট করতে হবে রুটটা। ওদিকে দেখো ডান দিকে আকাশে দেখতে পাচ্ছি পূর্ণিমার চাঁদ, ও অসাধারণ লাগছে। কিন্তু মানে এরকম সময় তো জেনারেলি বেরোই না, এই চাঁদটা অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। চলে এসেছি বোম্বে রোডের ওপর, মানে কলকাতা মুম্বাই হাইওয়ে। আমি শুধু আকাশের চাঁদটা দেখছি, মানে কি সুন্দর লাগছে দেখো শুধু, ওফ অসাধারণ। শুধু এই সিনটা দেখো শুধু তোমরা, উফ মানে অসাধারণ। এরকম একটা বাইক রাইড এরকম হাইওয়েতে, আর সঙ্গে এরকম একটা চাঁদ আকাশে, অসাধারণ লাগছে, মানে জাস্ট অসাধারণ লাগছে। সুন্দর ভোরের আলো ফুটে গেছে আর আমরাও চলে এসেছি কোলাঘাট। দেখতেই পাচ্ছ সামনে রূপনারায়ণ নদীর ব্রিজ, এই যে বাঁদিকে রেল ব্রিজ, সামনে আমাদের রোড ব্রিজ। আমাদের কোলাঘাট অবধি আসতে সময় লাগলো 1 ঘন্টা মতো। যাই হোক, আর এখন বেশ গাড়ির চাপটাও কম, তো এইটা একটা সুবিধে। মানে যদি সকাল সকাল বেরিয়ে পড়া যায় তাহলে খুব সুবিধে, এটা বেশ ফাঁকায় ফাঁকায় চলে আসা যায়। এই যে সামনে দেখা যাচ্ছে কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্টের চিমনি। তো রাস্তা যেহেতু ফাঁকা ছিল, আমরা মোটামুটি এখন বাজে হচ্ছে 5:20, মানে আমরা 1 ঘন্টা 10 মিনিট মতো রাইড করেছি। আর তাতে আমরা কভার করে ফেলেছি অলমোস্ট 87 কিলোমিটার্স। 87 কিলোমিটার্স মতো আমরা অলরেডি কভার করে ফেলেছি 1 ঘন্টায়। ঠিক আছে, নট ব্যাড। চলো দেখি কোথায় দাঁড়ানো যায়, কোনো একটা হোটেল দেখে দাঁড়াবো, দাঁড়িয়ে ব্রেকফাস্ট করবো, করে আবার বেরোবো। দেখো এই ভোরবেলা কোলাঘাটে কত ভিড় দেখেছো। চলো আমরাও গিয়ে কোনো একটা হোটেল বা রেস্টুরেন্টে বসি আপাতত। আমরা মোটামুটি এদিকে এলে এই হোটেলটাতেই দাঁড়াই মোস্টলি, তো আজকেও সেটাই করব ভেবেছি। রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চলো আপাতত এখানেই দাঁড়ানো যাক। দেখো যেরকম বললাম তোমাদের, এই রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে এসে আমরা এখন একটু ব্রেকফাস্ট করবো, করে এবার আমরা এখান থেকে রওনা দেবো। আর এই দেখো এই হচ্ছে আমার বাহন, এই যে
যে সেই হিরো প্যাশন প্রো, আর এই সঙ্গে লাগানো রয়েছে স্যাডেল ব্যাগ। আর এই বাইক নিয়ে প্রচুর ট্যুর করেছি, আবারও একটা ট্যুরে বেরোলাম। এখনও অবধি তো কোনো খারাপ অভিজ্ঞতা হয়নি। চলো দেখি এবারের অভিজ্ঞতা কীরকম হয়। আর আমরা এসেছি এদিক থেকে, এদিকে যদি যাও, এদিকে হচ্ছে কলকাতা, আর এখান থেকে বেরিয়ে আমরা যাব এখন ওদিকে মানে হচ্ছে খড়গপুরের দিকে। চলো আপাতত ব্রেকফাস্ট করি, করে আবার কন্টিনিউ করবো। এই দেখো আমাদের খাবার চলে এসছে, আলু পরোটা, সঙ্গে একটা মিষ্টিও দিয়েছে দেখছি, তার সঙ্গে রয়েছে আচার, আর এই দইটা আমরা আলাদা অর্ডার করেছি। তো 2 প্লেট আলু পরোটা, দই, আচার আর মিষ্টি। তো চলো খেয়ে দিয়ে বেরোই, বেরিয়ে আবার মোটর লার্নিং সেটআপের কথা হচ্ছে। তো আমরা এখন খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। এখানে খাবারের কোয়ালিটি ঠিক আছে, মানে খুব খারাপ না, আবার খুব বিশাল ভালোও না, চলবে, মানে রোড সাইড হোটেল বা রেস্টুরেন্ট হিসেবে ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। আমরা নিয়েছিলাম 2টো আলু পরোটা, 1 প্লেট দই, আর ছিল একটা মিনারেল ওয়াটারের বোতল। তো সব নিয়ে আমাদের বিল হলো 220 টাকা। তো চলো, ভোরের আলো তো পুরো ফুটে গেছে, আর এখন বোধহয় বাজে সকাল 6টা, একদম 5:59। আমি এখনও অবধি জানি না আমি খড়গপুর থেকে কোন রাস্তা ধরবো, মানে লোধাশুলি জামশালা হয়ে যাব, নাকি আমরা এদিক থেকে বেলদা হয়ে ঢুকে গোপীবল্লভপুর হয়ে জামশালা উঠবো, আমি এখনও জানি না। তো যদি আমাদের বেলদা হয়ে যেতে হয় তাহলে কিন্তু আমাদের অনেকটা বেশি রাস্তা ঘুরতে হবে, মোটামুটি 50 কিলোমিটার মতো রাস্তা বেশি ঘুরতে হবে, আর সময়ও লেগে যাবে 1-1.5 ঘন্টা মতো বেশি। তো সেটাই, কিন্তু এদিকে সোজা গিয়ে আমি জানি না কী পরিস্থিতিতে পড়বো, সেইটাই একমাত্র টেনশন আমার। এদিকটা তো বেশ রীতিমতো ঠান্ডা ঠান্ডা লাগছে এখন, আমি জানি না কেন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, মনে হচ্ছে গায়ে একটা উইন্ডশিটার থাকলে এখন ভালো হতো। এখন এই ওয়েদারটাই ভালো, এরপরে তো রোদ উঠে গেলে কি হবে সে তো বুঝতেই পারছি। এখানে সামনে একটা হলদিয়া থেকে হাতিবাড়ির বাস যাচ্ছে। এই হাতিবাড়ি যে জায়গাটা দেখো লেখা রয়েছে হলদিয়া হাতিবাড়ি, এই হাতিবাড়ি জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে পশ্চিমবঙ্গের শেষ প্রান্ত। ওদিকে যদি যাও, মানে ওই যে জামশালা বলে যে জায়গাটা আছে, ওই জামশালা হচ্ছে উড়িষ্যায়, আর জামশালার ঠিক মানে অপোজিটে, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে হাতিবাড়ি। খুব সুন্দর জায়গা। আর হাতিবাড়িতে একটা সুন্দর রিসর্ট রয়েছে, মানে রিসর্ট ঠিক না, ওটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রকৃতি পর্যটন কেন্দ্র। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। মানে আমি 3-4 বার চেষ্টা করেছি কিন্তু বুকিং পাওয়া যায়নি। মানে মোটামুটি সবসময় ওটা বুকই থাকে, মানে বুকিং আমি জানি না, মনে হয় যেদিন খোলে সেদিন থেকেই আবার, মানে বুকিং যেদিন ওপেন হয় সেদিন থেকেই মনে হয় বুকিং হতে শুরু করে, আর বুকিং পুরো ফুলও হয়ে যায়। তো তোমরা দেখতে পারো, যদি 1 দিন বা 2 দিনের একটা উইকেন্ড ট্রিপ করতে চাও তাহলে কিন্তু হাতিবাড়িতে থাকতে পারো। রিসর্টটা খুব সুন্দর, সুবর্ণরেখা নদীর ধারে, মানে ওই প্রকৃতি পর্যটন কেন্দ্র যেটা কথা বলছি, একদম সুবর্ণরেখা নদীর ধারে, খুব সুন্দর আর কি। চলো যদি ওই দিক দিয়ে যাই তাহলে তোমাদের একটা ঝলক দেখানোর চেষ্টা করব। দেখেছো অবস্থা, দেখেছো রাস্তার? যাই হোক, তো এরকম রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি, আর গাড়িগুলো মোটামুটি সবাই হ্যাজার্ড লাইট জেলে রেখেছে। আমার বাইকে তো হ্যাজার্ড লাইট নেই, তাই আমি একদিকের ইন্ডিকেটার আপাতত জ্বালিয়ে রেখেছি, আর কি করব। যাই হোক, মানে এই রকম পরিস্থিতি দেখছো, মানে ভিজিবিলিটি মানে কিচ্ছু নেই, মানে তো পুরো শীতকালে এরকম কুয়াশা থাকে। এই সামনে আরেকটা যাচ্ছে প্যাশন প্রো, আমার মতো সেম বাইক, এখানে কোনোভাবে ও মডিফাই করে হ্যাজার্ড লাইটটা লাগিয়েছে, এটা বেশ ভালো, মানে কাজের জিনিস। যাই হোক, তো আমার বাইকে নেই, কিছু আর করা যাবে। তখন তো দেখলে কীরকম ছিল কুয়াশা, ওই রাস্তায় ভিজিবিলিটি একেবারেই ছিল না। আর ওই কুয়াশার জন্য না, মানে পুরো ক্যামেরা এবং হেলমেটের যে ভাইজার, মানে সমস্ত কিছু মানে পুরো একদম মানে জল হয়ে গেছিলো, মানে জলটা পুরো কনডেন্সড হয়ে ওখানে জমে যাচ্ছে আর কি। তো সেই জন্য আমি তখন ক্যামেরাও খুলেও রেখেছিলাম। আর যাই হোক, ফাইনালি আমার যে আশঙ্কা ছিল সেটাই সত্যি হলো। খড়গপুর ঢোকার আগে 3টে জায়গায় পেয়েছি মানে ঝাড়গ্রাম রোড ক্লোজড এরকম লেখা সাইনবোর্ড। তো ওখানে একটা জায়গায় পুলিশ অফিসাররা ছিলেন, তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম, বললো ওই রাস্তায় এখন না যাওয়াই বেটার, রাস্তা পুরো বন্ধ, আর বাইক নিয়ে যেতে পারবে কিনা সেটাও অনিশ্চিত। তো আমি সেই জন্য আর রিস্ক নিইনি, এই রাস্তাটা মোটামুটি চেনা আছে, সেই জন্য আমি এদিক দিয়ে ঢুকে পড়েছি। আরেকটা রাস্তা আছে শুনলাম, কিন্তু সেটাও মানে ওই মানে ভেতরের রাস্তা যেরকম হয় আর কি, মানে স্টেট হাইওয়ে কিনা আমি ঠিক জানি না, মানে স্টেট হাইওয়েও হয়তো নয়। ওই মেদিনীপুর হয়ে একটা রাস্তা আছে যেটা ওই জাস্ট খেমাশুলি, লোধাশুলি ওগুলোকে বাইপাস করে আবার তোমাকে কলকাতা মুম্বাই হাইওয়েতে তুলে দেবে। তো
তো আমি ওই রাস্তাটা চিনি না বলে আমি আর রিস্ক নিইনি, আর গুগল ম্যাপও তো সবসময় ভেতরের রাস্তাগুলো দেখায় না ঠিকঠাক, সেই জন্য আমি আর রিস্ক নিইনি। আমি এই বেলদা হয়ে চলে এসেছি, সামনে একটা সুন্দর লরি যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, অসাধারণ ভিউ। চলো লরিটাকে আগে ওভারটেক করি। এখানে পরপর ট্রাক যাচ্ছে, কিছু করারও নেই। আর তার মধ্যে হঠাৎ করে এই রকমের বাম্পার। তো এখান থেকে আমি যাব বেলদা অবধি, বেলদা থেকে ডান দিকে ঘুরে চলে যাব গোপীবল্লভপুর, তারপর গোপীবল্লভপুর হয়ে জামশলা হয়ে আবার কলকাতা মুম্বাই হাইওয়ে। তো এটার জন্য আমার মোটামুটি 50 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হচ্ছে এবং সময়ও বেশি লাগছে, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা মতো। দেখো বেলদার 10 কিলোমিটার মাত্র। একবার ভেবেছিলাম রিস্ক নিয়ে ওদিকে ঢুকেই যাব, মানে দেখবো যা হবে হবে, কিন্তু ওটা করাটা ঠিক হতো না অ্যাকচুয়ালি। কারণ যদি ওদিক দিয়ে আমি না যেতে পারতাম তাহলে আবার ঘুরে আস্তে আস্তে অনেকটা সময় লেগে যেত, আর ডিস্টেন্সও অনেকটা বেড়ে যেত আমার। তো সেই জন্য আমি আর ওই রিস্কটা একেবারেই নিইনি। এই রাস্তাটা এখন কাজ চলছে। আমি যখন লাস্ট টাইম আমি চাঁদিপুর থেকে ফিরেছিলাম গত বছর কালী পুজোর সময়, তো তখন এখানে কাজ চলছিল এবং প্রচুর ডাইভারশন ছিল, প্রচুর মানে প্রচুর। তো এখন ডাইভারশনের সংখ্যা অনেক কমেছে দেখছি, বাট তাও আছে। আর রাস্তার কাজ হয়েছে সেটাও বোঝা যাচ্ছে। আর রাস্তার অবস্থা ঠিকই আছে, মানে ভালোই, খারাপ নয়। দেখো বলছিলাম না রাস্তায় কাজ চলছে, দেখো ওইদিকে পুরো রাস্তায় এখনও কাজ চলছে। আর সামনের রাস্তার অবস্থা দেখো, পুরো ধুলোয় ভর্তি। বাবারে কি অবস্থা এই রাস্তায়, তো মানে কি বলবো, মানে বুঝতেই পারছো বাইক বা গাড়ির টায়ারের জন্য এই রাস্তাটা কীরকম হতে পারে। আর কিছুটা গিয়েই আমরা ডান দিকে ঘুরে যাবো গোপীবল্লভপুরের দিকে। তো বেলদা থেকে আমরা কলকাতা চেন্নাই হাইওয়ে ছেড়ে এখন ডান দিকে চলে এসেছি। এই রাস্তাটাই খুব সম্ভবত যাচ্ছে গোপীবল্লভপুর। গুগল ম্যাপের ভরসায় যাচ্ছি, আগে তো কোনোদিনও যাইনি এই রাস্তায়। এরকম রাস্তাতে স্পিড তো বেশি মেনটেন করতে পারবো না, এটাই একটা সমস্যা হয়ে যাবে। ঠিক আছে চলো যাওয়া যাক। এখানে রয়েছে একটা রেলের ক্রসিং, তো এখানে অনেকক্ষণ আটকে রইলাম। এটা জানি না, এটা খুব সম্ভবত বেলদা স্টেশনই হবে। আর এইটুকু রাস্তায় এত বড় বড় ট্রাক যাচ্ছে, এটা একদম মানে সিঙ্গেল লেন রাস্তা বেসিক্যালি। এদিকে মনে হচ্ছে বেলদা স্টেশন, ওই যে দেখা যাচ্ছে। ঠিক আছে চলো, এই ভিড়ভাট্টার মধ্যে আর কি কথা বলবো। এই রাস্তাটা খুব সম্ভবত সুবর্ণরেখা নদীর ধার বরাবর যাচ্ছে। আমি জানি না নদীর আদৌ দেখা যাবে নাকি, কিন্তু আমি ম্যাপে দেখলাম মানে রাস্তাটা আর সুবর্ণরেখা নদী মোটামুটি প্যারালাল। এই বেশ কিছুটা চলে এসেছি, এখনও গোপীবল্লভপুর 45 কিলোমিটার এবং হাতিবাড়ি এখান থেকে আরও 65 কিলোমিটার। আর এই সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছ, এই তার নিচেই হচ্ছে সুবর্ণরেখা নদী, বা সুবর্ণরেখা। আমরা যদি ওই রাস্তা দিয়ে আসতাম তাহলে আমরা সুবর্ণরেখা পেরোতাম জামশালায়, মানে বড়াগোড়া ক্রস করে জামশালাতে আমরা এসে সুবর্ণরেখা ক্রস করতাম। কিন্তু আমরা যেহেতু এই রাস্তা দিয়ে যাচ্ছি তাই আমরা কেশিয়ারি ক্রস করে গোপীবল্লভপুর যাওয়ার রাস্তাতেই আমরা ক্রস করে নিচ্ছি সুবর্ণরেখা নদী। বেশ সুন্দর লাগছে, কিন্তু বেশ বড় কিন্তু ব্রিজটা, প্রায় 1.5 কিলোমিটার মতো হবে আমার যা আইডিয়া, ঠিক বলতে পারবো না, তবে ওরকমই মনে হলো। শেকোঘাট 54, গোপীবল্লভপুর 42 কিলোমিটার। যাক, ঠিক রাস্তাতেই এসছি তাহলে। এই যে সামনে আর একটা বোর্ড লাগানো রয়েছে, বাড়িবলা 72 কিলোমিটার এখান থেকে, ধুমশাই 25 কিলোমিটার, হাতিবাড়ি 62 কিলোমিটার, গোপীবল্লভপুর 42 কিলোমিটার, হয়তো বাংরিপুষি 87 কিলোমিটার, এটাও লেখা রয়েছে। গোপীবল্লভপুর যাওয়ার পথে এরকম একটা জায়গা পেলাম, রাস্তার দুধারে জঙ্গল, তার মধ্যে দিয়ে রাস্তা, কি সুন্দর লাগছে। আর এই জায়গাটা কিন্তু ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আগে এটা ছিল পশ্চিম মেদিনীপুর জেলা, কিন্তু ভাগ হয়ে যাওয়ার পর এখন এটা হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। আর এই ফরেস্ট রেঞ্জটার কথা বলে যদি বলো তাহলে এটা হচ্ছে নয়াগ্রাম রেঞ্জ, খড়গপুর ডিভিশনের আন্ডারে। এই হচ্ছে এই জঙ্গলের বৃত্তান্ত। জায়গাটা কিন্তু দারুণ লাগছে, আর এখানে না বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা হাওয়াও দিচ্ছে। কটা বাজে এখন দেখো, এখন বাজে 8:27, রোদ উঠে গেছে, ওয়েদার বেশ ভালো, আর ঠান্ডা ঠান্ডা সুন্দর একটা হাওয়া দিচ্ছে, মানে দারুণ লাগছে। মানে এই রোদের মধ্যে রাইড করার মানে কোনো কষ্টই নেই বেসিক্যালি।
সামনে এটা আবার কি এখানে? আচ্ছা, সামনে এই ব্রিজটা মনে হয় বন্ধ রয়েছে, লেখা রয়েছে দুর্বল সেতু। আচ্ছা ঠিক আছে, সেতু দুর্বল হতেই পারে, কি করা যাবে। কাজ চলছে বেসিক্যালি এটাকে রিস্টোর করার, যা মনে হলো। তোমাদের বলছিলাম এই হাতিবাড়ি ইকো ট্যুরিজম সেন্টার যে ফরেস্ট ডিপার্টমেন্টের, ওটা হচ্ছে এইখানেই কোথাও আছে এন্ট্রি গেটটা। আমার চোখে পড়লো না, বা হয়তো আমি ক্রস করে চলে এসেছি, সেটাও হতে পারে। এই জায়গাটাতে করেই আছে হাতিবাড়ি ইকো ট্যুরিজম সেন্টার, যেটা তোমাদের আমি ভিডিওর শুরুতে বলছিলাম। যদি একদিনের বা দুদিনের একটা উইকেন্ড ট্রিপ করতে চাও তাহলে এখানে এসে থাকতেই পারো। এটা হচ্ছে ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রকৃতি পর্যটন কেন্দ্র। অনলাইন বুকিং হয়, কোনো অসুবিধা নেই, অনলাইন জাস্ট বুকিং করে এখানে চলে এলেই হবে। জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখো দুদিকে পুরো মানে শালের জঙ্গল। আর এই দেখো আমরা এখন ঢুকছি উড়িষ্যায়। সামনেই লেখা রয়েছে ওয়েলকাম ওড়িশা, স্বাগতম ওড়িশা, ওড়িয়াতে লেখা রয়েছে। এখান থেকে আমাদের কেওনঝড় আরও 147 কিলোমিটার এখান থেকে, মানে আমাদের মোটামুটি আরও 150 কিলোমিটার মতো যাত্রা করতে হবে। ওরে শহরে এই হচ্ছে আমাদের জামশোলা। তো এই হাতিবাড়ি থেকে রাস্তাটা এসে এরকমভাবে ঘুরে ওই যে দেখছো হাইওয়ে, ওটাই হচ্ছে কলকাতা মুম্বাই হাইওয়ে। বেসিক্যালি আমাদের ওই হাইওয়েটা দিয়েই আসার কথা ছিল সোজা কলকাতা থেকে। আমরা ওই রাস্তা দিয়ে আসছিলাম কলকাতা থেকে, শুধু ওই অবরোধের কারণে আমাদের ডাইভার্ট করে বেলদার রাস্তা নিতে হলো। তো এই আমি পড়ে গেলাম আবার কলকাতা মুম্বাই হাইওয়েতে। আর এখান থেকেই বেসিক্যালি উড়িষ্যা শুরু হয়ে গেল, মানে আমরা এখন উড়িষ্যায় ঢুকে পড়েছি। চলো, ওয়েলকাম টু ওড়িশা। এইখানে একটা চেকপোস্ট ছিল আগে, আমি জানি না এখন হয়তো সবই অনলাইন, সেই জন্য এখন এখানে হয়তো আর ম্যানুয়ালি কিছু নেই। আমি আগে যখন যাতায়াত করতাম এখানে তখন আমি দেখেছি, মানে এই দেখো এখনও রয়েছে সেলস ট্যাক্স ডিপার্টমেন্ট। তো এখন মনে হয় এগুলো অ্যাবান্ডন্ড হয়ে গেছে, বা হয়তো প্রসেস চেঞ্জ হয়ে গেছে, যে কারণে এই অফিসগুলো আর ব্যবহার হয় না। উড়িষ্যায় ঢুকতেই না মানে মনটা কেমন যেন একটা মানে ভালো হয়ে গেল, মানে একটা অদ্ভুত একটা অনুভূতি, মানে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। যেটা বলছিলাম তোমাদের, মানে বেসিক্যালি আমরা এখন জামশালায় আছি। জামশালাই হচ্ছে মানে তুমি যদি খড়গপুর থেকে বহরাগোড়া হয়ে, মানে বহরাগোড়াটা হচ্ছে ঝাড়খণ্ড, মানে খড়গপুর থেকে বহরাগোড়া হয়ে যদি উড়িষ্যায় ঢোকো তাহলে জামশালা হয়েই তোমায় ঢুকতে হবে। আর জামশালা হচ্ছে উড়িষ্যার প্রথম মানে কি বলবো, মানে সিটি তো বলতে পারবো না, মানে লোকালিটি বলতে পারো। আর এখান থেকে আরও 10 কিলোমিটার এগিয়ে গেলেই পড়বে আমাদের ঝাড়পোখারিয়া, বা লোকাল নাম হচ্ছে বোম্বে চক। তো সেই ঝাড়পোখারিয়া বা বোম্বে চকে আমার জীবনের অনেকটা সময় কেটেছে। তো চলো সেটা বলছি সমস্ত কিছু এই ব্লগে। বাড়িপদা এখান থেকে আরও 40 কিলোমিটার, যদিও বাড়িপদা এই রাস্তায় পড়বে না, যেটা বললাম তোমাদের ঝাড়পোখারিয়া বা বোম্বে চক, সেখান থেকে বাঁদিকে চলে গেলে হচ্ছে বাড়িপদা। আর আমরা চলে যাব সোজা বাংরিবসি হয়ে কেওনঝড়। ঝাড়পোখারিয়া 8 কিলোমিটার লেখা রয়েছে, এটা কিন্তু ওড়িয়াতে লেখা ছিল, আমি একটু ওড়িয়া পড়তে পারি। এই জায়গাটার নাম হচ্ছে বুরুশানি। হ্যাঁ ঠিকই পড়েছি, বুরুশানি ভিলেজ। তো মোটামুটি সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে 270 কিলোমিটার রাইড করে আমরা এখন চলে এসেছি ঝাড়পোখারিয়া বা বোম্বে চক। দেখো সোজা চলে যাচ্ছে বাংরিবসি, বাঁ দিয়ে বালাসোর, আর ডান দিকে গেলে সারসকোনা। তো এখান থেকে আমরা চলে যাব সোজা বাড়িপদা গেলে বা বালেশ্বর গেলে বাঁ দিকে যেতাম। আমি গত বছর কালী পুজোর সময় এসেছিলাম, তখন রাস্তাটার অবস্থা বেশ খারাপ ছিল, কিন্তু এখন রাস্তাটা ঠিক করে দিয়েছে, রাস্তাটা এখন ঠিক হয়ে গেছে। এটা দেখে খুব ভালো লাগছে আমার। এটা পুরো একদম পাথরের মতো, মানে পাথর ছিল, মানে রাস্তা ছিলই না, বেসিক্যালি পুরো পাথরে ভর্তি ছিল। এই হচ্ছে আমাদের বোম্বে চক। আর মাত্র 139 কিলোমিটার, না সরি, হ্যাঁ 139 কিলোমিটার ঠিকই বললাম। আর এটা হচ্ছে আজকে আমাদের কত নম্বর টোল গেট আমি হিসাবই করিনি। আচ্ছা, এই টোল গেটটা চালু হয়ে গেছে। আমি যখন কালী পুজোর সময় এসেছিলাম গত বছর, তখনও এই টোল গেটটা চালু হয়নি, কিন্তু এবার দেখছি চালু হয়ে গেছে। আর এখানে মোটামুটি সবগুলোতেই ফাস্ট ট্র্যাগ নিচ্ছে, তো এটা একটা ভালো ব্যাপার। ফাস্ট ট্র্যাগ থাকলে আর কোনো ঝামেলা নেই। কিন্তু আমি তো বাইক চালাই, আমার টোল ফোল কিছু দিতে লাগে না, আমি সুন্দর সাইড দিয়ে বেরিয়ে চলে আসি। এটা কিন্তু বেশ মজাদার জিনিস। তোমাদের আমি বলছিলাম না যে আমি এখানে জীবনে অনেকটা সময় কাটিয়েছি ঝাড়পোখারিয়া বা বোম্বে চকে। তার কারণটা হচ্ছে আমি এখানে পড়তাম কলেজে। দেখছো বাদিকে সীমান্ত ইঞ্জিনিয়ারিং কলেজ, দাঁড়াও দেখাচ্ছি।
এ দেখো লেখা রয়েছে সীমান্ত ইঞ্জিনিয়ারিং কলেজ, দেখেছো? এই হচ্ছে আমাদের কলেজের রাস্তায় ঢুকে যাচ্ছে, এই হচ্ছে কলেজ। আর আমি এটা আমার কলেজ বলে বলছি না, মানে এই কলেজটা কিন্তু খুবই ভালো, অন্তত আমি যখন পড়েছি সেই সময় তো খুবই ভালো ছিল, ইনফ্যাক্ট এখনও আছে। মানে এখানকার সমস্ত টিচার্স এবং মানে সমস্ত কিছুই খুবই ভালো। আমার লাইফের বেস্ট যে কজন টিচারকে আমি পেয়েছি তারা সবাই কিন্তু এই কলেজেরই। আমার কলেজের টিচার আমার কাছে সত্যি স্পেশাল। তো এটা কিন্তু অনেক পুরনো কলেজ, 1997 সালে স্থাপিত। সামনে আমরা দেখতে পাচ্ছি বাংরিবসির যে পাহাড়গুলো, বাংরিবসির পাহাড়গুলো আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি, কিন্তু একটু হেজি রয়েছে, সেই জন্য হয়তো ক্লিয়ারলি তোমরা দেখতে পারবে না। চলো আর একটু এগোই, আমরা তো এই পাহাড়টা ক্রস করেই ওদিকে যাব। মানে পাহাড়ের এদিকে হচ্ছে বাংরিবসি, মানে আমরা এখন বাংরিবসিই ঢুকছি। এখান থেকে হয়তো আরও 4-5 কিলোমিটার বাংরিবসি। আর বাংরিবসি ক্রস করে আমরা পাহাড়ের ওপারে চলে গেলেই হচ্ছে বিষয়। বাহ, সামনে দেখছো এটা কি নিয়ে যাচ্ছে? এটা হবে কোনো হেভি ইন্ডাস্ট্রির কোনো মেশিনারিজ হবে, যাই হোক। এই রাস্তাটা চলে যাচ্ছে আমাদের বাংরিবসি টাউনের দিকে। বাংরিবসি টাউন, বাংরিবসি রেল স্টেশন সমস্ত কিছু হচ্ছে এদিকে। আমরা বেরিয়ে যাচ্ছি সোজা। দেখো পাহাড়গুলো দেখো, এখন কাছ থেকে কি সুন্দর লাগছে দেখতে, দেখছো? যদিও আমরা ওই পাহাড়ের ওপরেই যাচ্ছি, শুধু দেখো সামনে ভিউটা দেখো, অসাধারণ। এটা বাংরিবসিতে থাকার জন্য একটা জায়গা, শিমলিপাল রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, আর সামনে আরেকটা রয়েছে খৈরি রিসর্ট। তো এবারে ফেরার দিন, মানে আমরা কেউনঝাড় থেকে যেদিন ফিরবো সেদিন ফেরার পথে আমরা একটা রাত আমরা থাকবো এই খৈরি রিসর্টে বাংরিবসিতে। এই হচ্ছে আমাদের খৈরি রিসর্ট, এখানে আমরা থাকবো একটা রাত, বেশ ভালো। আর এখানে এসে থাকার পর আরও বলবো রিসর্টটা সম্পর্কে, আমি এখনও অবধি থাকিনি কখনো, এখানে আসিও নি। এনিওয়েজ দেখো শুধু পাহাড়টা সামনে, আর আমাদের 4 লেন রাস্তা মনে হচ্ছে এখানেই শেষ হয়ে গেল আপাতত। এখানে অ্যাকচুয়ালি মার্জ হচ্ছে, জানি মানে মাথায় বরফ না থাকলে সেটাকে ঠিক পাহাড় বলতে ভালো লাগে না, কিন্তু কি করব, এখন বরফ দেখতে গেলে আমার অন্তত 8 থেকে 10 দিন ম্যানেজ করতে হবে, যেটা এই মুহূর্তে একটু চাপ। তো সেই জন্যে চলে এলাম এখানেই। ঠিক আছে, পাহাড় তো পাহাড়ই হয়, বরফ থাকুক আর নাই থাকুক, আপাতত এটাই এনজয় করি। আর আমার তো বেশ ভালোই লাগছে। এখানটা কিন্তু ভালো স্টিপ আছে, মানে লরিটা, মানে এই যে ট্রেলারটা কিন্তু ভালোই স্ট্রাগল করছে ওঠার জন্য। ইনফ্যাক্ট আমাকেও গিয়ার ডাউন করতে হবে মনে হচ্ছে। তবে রাস্তাটা ভালো হয়ে গেছে, এটা একটা খুব ভালো ব্যাপার। কারণ আমি যখন এসেছিলাম না কালী পুজোর সময়, তখন এই রাস্তার কাজ হচ্ছিল, এবং মানে এই যে সাইডের যে ওয়ালগুলো দেখতে পাচ্ছ, সাইডের যে কংক্রিটের ওয়ালগুলো, এগুলো হচ্ছিল তখন। তো এগুলো দেখছি অনেকটাই এখন কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে না বাংরিবসি টাউনটার পুরো ভিউ পাওয়া যায়। আজকে আর দাঁড়াচ্ছি না, আজকে আমাদের এখন কেউনঝাড় যেতে হবে বলে আমি আর দাঁড়াচ্ছি না, আমরা তো আসবোই এখানে। তো যেদিন আসবো কেউনঝাড় থেকে, যেদিন ফিরবো সেদিনকে এখানে একটু দাঁড়াবো, এখান থেকে ভিউটা তোমাদের দেখাবো। খুব সুন্দর লাগে, দেখো বাঁদরগুলো বসে আছে, কি সুন্দর লাগে আমার। এই দেখো আমরা পেয়ে গেছি সামনে আমাদের দুয়ারসিনী মন্দির। চলো মন্দিরে একটুখানি দাঁড়াই, একটু প্রণাম করে নিয়ে আমরা এখান থেকে বেরোবো। আজকে আর মন্দিরটা তোমাদের দেখালাম না, কারণ আমরা যেদিন আসবো, মানে যেদিন ফিরবো কেউনঝাড় থেকে, সেদিনকে দাঁড়াবো পুজো দেওয়ার জন্য, সেদিনকে তোমাদের দেখাবো। আমার তো বেশ ভালো লাগে এই জায়গাটা। আমি যখন এখানে থাকতাম, মানে তোমাদের বললাম না যেখানে আমি পড়তাম কলেজে, আমি প্রায় সপ্তাহেই মানে চলে আসতাম এখানে, মানে মোটামুটি মাসে একবার করে তো চলে আসাই হতো। তখন তো বাইক টাইক কিছু ছিল না, বাসে করে আসতাম, নাহলে বন্ধুদের বাইকে আসতাম। বেশ মজায় ছিলাম কিন্তু এখানে, মানে দিনগুলো দারুণ কেটেছে। মানে আমার কলেজ লাইফটা সত্যি আমি মিস করি। চলো এবার পাহাড় থেকে নামার পালা, নামছি আস্তে আস্তে। রাস্তাটা ভালো হয়ে গেছে দেখে আমার এত ভালো লাগছে, আমার খুব আনন্দ হচ্ছে। কারণ এর আগের বার আমি যখন গেছিলাম, তো জায়গাটা খুবই, মানে এই রাস্তাটা খুবই খারাপ অবস্থায় ছিল, অ্যাকচুয়ালি কাজ চলছিল। আর তোমরা যদি এখানে আসতে চাও, মানে একটা উইকেন্ড ট্রিপ যদি করতে চাও, তাহলে কিন্তু করতে পারো। মানে বাংরিবসিতে থেকে আশপাশের এলাকাগুলো একটু ঘুরে দেখতে পারো। যেমন ঝিঙ্ক পাহাড়ি বলে একটা জায়গা আছে, সেখানে একটা ক্যাম্প সাইটও রয়েছে খুব সম্ভবত, সেটা দেখতে পারো। তারপরে এখানে বেশ কয়েকটা ড্যাম রয়েছে, যেমন বাঁকা বিল ড্যাম, তারপরে সুলেইপাড় ড্যাম। সুলেইপাড় ড্যামটা অসম্ভব সুন্দর, খুব ভালো লাগবে, তো সেটা দেখতে পারো।
দেখতে এখানে দেখো, এটা হচ্ছে এলিফ্যান্ট মুভমেন্ট এরিয়া, লেখা রয়েছে ড্রাইভ স্লো। মানে রাত্রির বেলা এখানে বোধহয় হাতি ফাতি বেরোয়, মানে আমিও দেখেছি এখানে, মানে রাত্রির বেলা হাতি আমি দেখেছি, মানে এখানে না, বাড়িপাড়া থেকে বালেশ্বর যাওয়ার রাস্তায় আমি দেখেছি বেশ কয়েকবার রাত্রিরে হাতি ক্রস করছে রাস্তা। ভালো লাগছে, দেখো উপরে পাহাড়টা দেখো সামনে, দেখেছো ট্রাকটা কীভাবে উঠছে, মানে ভালো ভালো আছে কিন্তু ইনক্লাইনেশন, মানে স্টিপ খুব ভালো আছে, তাই আমাদেরও নামতে হবে কিন্তু খুব সাবধানে। চলে এলাম বিষয়তে আমাদের যাচ্ছে কেউনঝাড় কলকাতা বাস। যখন কলেজে পড়তাম এই বাসে করে কতবার বাড়ি গেছি, কিন্তু এখন বাসটা কোন দিক দিয়ে যাচ্ছে ভগবান জানে, হয়তো আমরা যে রাস্তায় এসেছি ওইভাবে ঘুরেই যাবে। বিষয়তে একটু ঢুকলাম, জাস্ট একটু চা খেতে দাঁড়াবো আর কি। বিষয় শহরটাও একটু দেখা হয়ে যাবে, মানে সেরকম বড় শহর তো নয়, বুঝতেই পারছো, মানে ছোট লোকালিটি যেরকম হয়, তাও ভালোই, মানে আছে মোটামুটি সব কিছুই আছে। চলো এখানে একটু চাটা খাই, খেয়ে আবার বেরোই। তোমাদের যেটা বলছিলাম না, বাঁকাবিল ড্যাম, সুলেইপাট ড্যাম, সব কিন্তু এদিকে, আর এদিক দিয়ে রাঁচির যাওয়ারও একটা রাস্তা আছে, রাঁচি টাটানগর এদিক দিয়ে যাওয়া যায়। চলো আপাতত একটু চাটা খাই। সেই এখন রয়েছি বিষয়তে, এদিকে দেখো সামনে একটা বোর্ড দেখা যাচ্ছে যেখানে লেখা রয়েছে কেউনঝাড় 112 কিলোমিটার, বিলাসপুর 585 কিলোমিটার, সব বাঁদিকে, আর যোশীপুর রয়েছে এখান থেকে 40 কিলোমিটার। আর থেকে সামনে যদি চলে যাই তাহলে রাঁচি, হাতা, রায়রংপুর সমস্ত কিছু হচ্ছে এই দিকে। আর তোমাদের যেটা বলছিলাম ওই সুলেইপাট ড্যাম, বাঁকাবিল ড্যাম সব কিন্তু এই দিকে, খুব সুন্দর সুন্দর জায়গাগুলো, তোমরা যদি এখানে আসো তো থাকতে পারো। ঠিক আছে, চলো আপাতত এখান থেকে বেরোই, শুরু করি যাত্রা আবার। তো এখান থেকে আরও 112 কিলোমিটার, তো 112 কিলোমিটার যেতে আমাদের 2.5 ঘন্টা সময় লাগবে, মানে 2.5 ঘন্টা যদি লাগে তাহলে আমাদের পৌঁছতে মোটামুটি বাজবে হচ্ছে 12:44, 1টা বেজে যাবে। ঠিক আছে, নো প্রবলেম, মানে আমার ওরকমই এস্টিমেট ছিল 12:30 1টা। আর এখানে দাঁড়ালাম বেশ কিছুক্ষণ, দেখি রাস্তা কেমন থাকে তার উপর, যদি রাস্তা ভালো থাকে তাহলে তো আরামসে বেরিয়ে যাবো, কোনো চাপ নেই। দেখো বাঁদিকে যদি চলে যাও তাহলে হচ্ছে বড়াগোড়া, আর আমরা যাব হচ্ছে এরকম গিয়ে আমরা যাব ডান দিকে, মুম্বাই, সম্বলপুর, যোশীপুর সমস্ত কিছু এইদিকে। মুম্বাই এখান থেকে 1800 কিলোমিটার, 1799। যোশীপুরে একটা ক্রোকোডাইল প্রজেক্ট আছে, ওটা হচ্ছে রামতীর্থ ক্রোকোডাইল প্রজেক্ট। তো আজকে আর সময় হবে না, কারণ অলরেডি 11:15 বেজে গেছে, তো আজকে আর ঢুকবো না। যদি ফেরার দিন পারি তাহলে একবার ওটা ঢুকবো। আর ওখানে ঢুকতে আদৌ পারমিশন লাগে না, মানে কীভাবে ঢুকতে হয় আমার জানাও নেই, সেটা একটু দেখতে হবে। এরকম রাস্তা, আর দেখো এদিকে এরকম ভিউ, আর কি চাই। আর ওয়েদারটাও কিন্তু খারাপ লাগছে না, রোদ আছে, হয়তো এক জায়গায় দাঁড়িয়ে থাকলে গরম লাগবে, কিন্তু আমরা যেহেতু বাইকে যাচ্ছি আমাদের কিন্তু সেরকম কোনো কষ্ট হচ্ছে না। আর আমরা মাঝে মাঝে দাঁড়িয়ে জল খাচ্ছি, তো সেটা একটা ব্যাপার, মানে যখন এরকম লং রাইড করবে তখন কিন্তু শরীরের ওপর অবশ্যই যত্ন নেবে, মানে শরীর যদি ডিহাইড্রেটেড হয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল। তো সেই কারণে অনেকে হাইড্রেশন প্যাক ইউজ করে, বাট দ্যাট ইজ আ ভেরি এক্সপেন্সিভ সলিউশন। তো আমার হাইড্রেশন প্যাক নেই, আমি যেটা করি আমি মাঝে মধ্যে দাঁড়াই, তাতে আমারও একটু রেস্ট হয়ে যায়, বাইকেরও একটু রেস্ট হয়ে যায়, আর জল খাওয়াও হয়ে যায়। আর অনেকে দেখেছি রেড বুল খায়, মানে রেড বুল খেতে পারো, বাট রেড বুলটা এরকম সময় খাও, মানে হয়তো তোমার রাইড শেষ হতে হয়তো 3 ঘন্টা 4 ঘন্টা বাকি, সেই সময় তুমি রেড বুলটা খাও। বাট রেড বুল খেয়ে যদি তুমি ভাবো যে 8 ঘন্টা 10 ঘন্টা রাইড করবে, দ্যাট ইজ ভেরি ভেরি নট রেকমেন্ডেড। তার আমি একটা জিনিস নিজে ফলো করি, সেটা হচ্ছে আমি যেখানে ডাব দেখতে পাই ডাবের জল আমি খাই। তো ডাবের জল কিন্তু খুব ভালো, মানে এই গরমে পেট ঠান্ডা রাখার জন্য বা শরীর ঠান্ডা রাখার জন্য ডাবের জলের কিন্তু কোনো বিকল্প নেই। তো যদি রাস্তায় ডাব দেখতে পাও, দাঁড়িয়ে একটা ডাব খেয়ে নাও, নিয়ে আবার রাইড শুরু করো, আর নাহলে এমনি জল খাও, দ্যাট ইজ ওকে। কোল্ড ড্রিঙ্কস খেতে পারো, বাট কোল্ড ড্রিঙ্কসে চিনির পরিমাণটা অনেকটাই বেশি থাকে, তো সেটা একটা মুশকিল। কথায় অনেক জ্ঞান দেওয়া হয়ে যাচ্ছে। তোমরা কি ভাবছো বলো তো, যে লোকটা এত জ্ঞান দেয়, এর চ্যানেল সাবস্ক্রাইবই করবো না? প্লিজ এরকম কিছু ভেবো না, আর জ্ঞান একটু দিয়ে দিচ্ছি, এটা ঠিক কথাই। তো বলো, মানে ফিডব্যাক দিও, এটাই চ্যানেলের ফার্স্ট ভিডিও, কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবে। আর তার উপর বেস করেই কিন্তু আমি নেক্সট ভিডিওগুলো প্ল্যান করবো বা নেক্সট ভিডিওগুলো বানাবো। এই সিরিজটা তো হয়তো একবারে পরপর ভিডিওগুলো আসতে থাকবে, বাট তোমাদের সাজেশন অবশ্যই ভেরি মাচ ওয়েলকাম। আর ফ্রম দ্য নেক্সট সিরিজ সেই সাজেশনগুলো কিন্তু তোমরা দেখতে পাবে যে ইনকর্পোরেটেড হচ্ছে। চলো, এই সুন্দর রাস্তা, মানে আমার এখন শুধু এই রাস্তায় ছুটে বেড়াতে ইচ্ছে করছে, আর কিচ্ছু ইচ্ছে করছে না। অসাধারণ লাগছে।
সামনে হচ্ছে OD11, মানে এটা হচ্ছে ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের গাড়ি। এই OD11 হচ্ছে তোমার বাড়িপদার আরটিও এরিয়া আর কি, মানে কোড। আর ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে OD11 বা OR11 ছিল পুরনো। তারপরে ওড়িশা স্টেটের স্পেলিংটা অ্যাকচুয়ালি বদলে যায়, আগে ছিল ORISSA, আর তোমরা জানো এখন হয়ে গেছে ODISHA। তো ODISHA যবে থেকে হয়েছে তবে থেকে এটাও পাল্টে OR পাল্টে OD হয়ে গেছে। তবে পুরোনো গাড়ি যেগুলো ছিল, মানে যাদের OR রেজিস্ট্রেশন, তাদের কিন্তু আর নাম্বার চেঞ্জ করতে হয়নি, মানে তাদের ওয়ারই আছে। যারা নতুন করে করেছে বা যারা নতুন গাড়ি কিনেছে তাদেরগুলো OD হয়েছে। আর আমরা এখন গিয়ে উঠবো OTDCর পান্থনিবাসে, যেখানে আমার অলরেডি অনলাইন বুকিং করা রয়েছে। তো দেখো শুধু রাস্তাটা সামনে, অসাধারণ লাগছে না? অসাধারণ লাগছে। আর আকাশটা বেশ পরিষ্কার আছে আজকে, ওই জন্য না আরও সুন্দর লাগছে, আরও সুন্দর লাগছে। আর বাঁদিকে দেখো পাহাড়ের রেঞ্জটা মোটামুটি বোঝাই যাচ্ছে, মোটামুটি কি মানে পাহাড়ের রেঞ্জটা যেটুকু আছে বোঝাই যাচ্ছে। আর কেওনঝাড়ে গিয়ে তো আরও সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের জন্য নিশ্চয়ই অপেক্ষা করছে। আর এই কেওনঝাড় জায়গাটা না, মানে বাইকারদের কাছে আমার মনে হয় এখনও একটু মানে অফবিট ঠিক নয়, বাট মানে বাইকারদের প্রথম পছন্দের তালিকায় বোধহয় এখনও কেওনঝাড় সেইভাবে আসেনি। হ্যাঁ, অনেকেই বাইক রাইড করে গেছে কেওনঝাড়, তার পাশে যে কান্দাধার যে জলপ্রপাত, তারপরে কাঞ্জাহারি ড্যাম, সেগুলো অনেকেই রাইড করে ঘুরে দেখেছে বাইকে বা লং ড্রাইভ করে যারা এসেছে গাড়ি নিয়ে, তা অনেকেই দেখেছে। বাট স্টিল মানে বাইক রাইডিংয়ের কথা যদি মাথায় আসে, তাহলে প্রথমেই ওই লাদাখ নালে গুরুদংমার, মানে এই দুটো হচ্ছে একদম মানে টপ মোস্ট, মানে প্রিমিয়াম ডেস্টিনেশন বাইকারদের বা রাইডারদের। এগুলো কিন্তু এখনও সেই লেভেলে যেতে পারেনি, আমি জানি না কেন, বাট আমার কিন্তু এই জায়গাগুলো বেশ ভালো লাগে। এখান থেকে শুধু ভিউটা দেখো একবার, দেখো শুধু এখান থেকে ভিউটা, মানে রাস্তাটা এরকম হালকা একটা কার্ভ আছে, আর দুদিকে এরকম সুন্দর কালারফুল সমস্ত গাছপালা দেখছো। ও দুর্দান্ত দুর্দান্ত লাগছে ভিউটা আমার। ও হো হো হো, অসাধারণ অসাধারণ অসাধারণ। চলো এখানেই একটু দাঁড়িয়ে একটু ছবি টবি তুলি আর কি। তো এখানে দাঁড়ালাম বেশ কিছুক্ষণ, দাঁড়িয়ে বেশ কিছু ছবি টবি তুললাম, আমরা নিজেদের ফটোশ্যুট করলাম। তো শুধু দেখো শুধু এই জায়গাটা, মানে এখানে বলার কিছু নেই, মানে শুধু সৌন্দর্যটা উপভোগ করো। ও এদিকে কালারফুল গাছগুলো রয়েছে, তার ওপর এইরকম সুন্দর একটা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে, কি সুন্দর। এইগুলো দেখলেই একদম পুরো মনটা ভরে যায়। দেখো কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে জায়গাটা। সত্যি অসাধারণ অসাধারণ সৌন্দর্য। আমার কেওনঝাড় আসার প্ল্যান কতবার হয়েছে, মানে এর আগে 2-3বার কেওনঝাড় আসার প্ল্যান হয়েছে, কিন্তু কোনোবার সাকসেসফুল হয়নি। একবার তো বুকিং করেও ক্যান্সেল করে দিতে হলো, বাট এইবার ফাইনালি আমরা এসছি কেওনঝাড়, যাচ্ছি, এখনও পৌঁছতে পারিনি, আগে পৌঁছে যাই তারপর সেলিব্রেট করবো কেওনঝাড় ট্রিপ। এখানে একটা নেচার ক্যাম্প আছে বেগুনিয়ার ভেতরে না একটা OFDC মানে ওড়িশা ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটা নেচার ক্যাম্প রয়েছে এখানে, এইটাই খুব সম্ভবত বেগুনিয়া। তো এটাও একটা মানে শিমলিপাল রেঞ্জেরই একটা পার্ট বেসিক্যালি এগুলো। এরকম বিউটি আর কোথায় পাবো এরকম বিউটি। দুর্দান্ত দুর্দান্ত লাগছে, দুর্দান্ত সিরিয়াসলি। আর রাস্তাটা এত সুন্দর, কার্ভটা ছিল এখানে, আর এরকম দুদিকে জঙ্গল। আর এই যে জঙ্গল যেটা দেখছো না দুদিকে, এগুলো কিন্তু সব ওই শিমলিপাল ফরেস্ট রেঞ্জের মধ্যেই পড়ে। আর এইখানে যোশীপুর এখান থেকে আরও 6 কিলোমিটার বা 7 কিলোমিটার হবে। তো যোশীপুর থেকে একটা এন্ট্রেন্স আছে শিমলিপাল ফরেস্টে যাওয়ার, খুব সম্ভবত সেটা আমরা পেছনে ফেলে এসেছি। মানে আমি যতদূর জানি যোশীপুর ঢোকার 10 কিলোমিটার মানে 8-10 কিলোমিটার আগে একটা রাস্তা বাঁদিকে ঢুকে যাচ্ছে, যেটা যাচ্ছে শিমলিপালের ভেতরে বেসিক্যালি। মানে সেটাও শিমলিপালের আরেকটা এন্ট্রি পয়েন্ট, একটা তো আছে বাড়িপদার দিক থেকে, একটা আছে, আর এটা হচ্ছে যোশীপুরের দিক থেকে। এই দেখো ময়ূরভঞ্জ ইকো রিসর্ট, শিমলিপাল ভ্যালি, এখানেও একটা রিসর্ট হয়েছে। ভালো লাগছে, মানে এইসব জায়গাগুলোতেও যে ট্যুরিজম গ্রো করছে, এটা আমার সত্যিই খুব ভালো লাগছে। আমি অনেককেই বলছিলাম আসার আগে যে মানে কেওনঝাড় যাচ্ছি ট্রিপে, তো এরকম বেশ কয়েকজনকে পেয়েছি যারা আমায় জিজ্ঞেস করেছে কেওনঝাড়টা কোথায়, মানে কেওনঝাড় তাদের কাছে এখনও অচেনা। সেই জন্যই আমি বলছিলাম তখন তোমাদেরকে যে বাইকারদের বা যারা লং ড্রাইভে যায় তাদের কাছে কেওনঝাড় এখনও মানে ওই প্রিমিয়াম ডেস্টিনেশন হয়ে উঠতে পারেনি লাদাখ, স্পিতি বা গুরুদংমারের মতো। হ্যাঁ, মানে ওগুলো তো অবশ্যই অনেক বেশি থ্রিল রয়েছে, অনেক বেশি এনজয়মেন্টও রয়েছে নিশ্চয়ই, আমি একদম অস্বীকার করছি না, বাট এটাও কম নয়, আমি এটাই বলতে চাই। দেখো কি সুন্দর পুরোনো একটা মন্দির বাদিকে,
পুরনো না, অ্যাকচুয়ালি মনে হচ্ছে এটা নতুনই। এবার বাইকে পেট্রোল ভরাতে হবে। আমরা কতটা এলাম সকাল থেকে? সকাল থেকে মোটামুটি আমরা এসছি 350 কিলোমিটার মতো ট্রাভেল করে ফেলেছি আমরা সকাল থেকে। এখানে দেখি পেট্রোলের দাম কত করে। আচ্ছা, পেট্রোল এখানে 104 টাকা 70 পয়সা লিটার। চলো ফুল ক লিটার পেট্রোল ধরে দেখি। 3 লিটার। আউটিকে যাব হব। পেট্রোল ভরে নিলাম ফুল ট্যাঙ্ক, 7 লিটার তেল ঢুকলো। এই যে রাস্তাটা চলে গেল, এই রাস্তাটা দিয়ে যদি যাও তাহলে তোমরা পৌঁছে যাবে কটক। মানে এখান থেকে কটক যাওয়ার একটা রাস্তা আছে। আর এদিকে বেসিক্যালি করঞ্জিয়া হয়ে ওদিক দিয়ে কটক বেরোচ্ছি, আর আমরা এদিকে চলে যাচ্ছি মুম্বাইয়ের দিকে, মানে যেদিকে কেওনঝাড়। সোজা কেওনঝাড়, ডান দিকে ঝাড়বেড়া বলে একটা জায়গা আছে, চাম্পুয়া বলে আরও একটা জায়গা আছে ডান দিকে। আচ্ছা, এখান থেকে যদি 83 কিলোমিটার ডান দিকে চলে যাও তাহলে হচ্ছে বারবিল। তোমাদের বলছিলাম না যে ট্রেনে করে এলে বারবিল হয়ে আসতে পারো। আমরা ঢুকছি মোটামুটি কেওনঝাড়, আর কেওনঝাড় ঢোকার আগে দৃশ্যটা মোটামুটি এইরকম। এ দেখো, আর মাত্র 4 কিলোমিটার কেওনঝাড় টাউন এখান থেকে। ঢোকার আগে একটা ব্রিজ আছে, কোনো নদী হবে হয়তো, আমার জানা নেই। চলো দেখি। আর দৃশ্যটা দেখো ঠিক এইরকম, পাহাড়গুলো রয়েছে ওদিকে, অসাধারণ লাগছে। যদিও ওই জায়গাটা একটু খালি খালি, মানে ওইখানটায় যেরকম বেশ সুন্দর গাছগাছালি ছিল, এখানে সেই জিনিসটা নেই, কিন্তু দেখতে বেশ ভালোই। একদম শেষের দিকে আমাদের জার্নির। আর কেওনঝাড় টাউন কেওনঝাড় টাউন 4 কিলোমিটার, আর ওখান থেকে হয়তো আরও 3-4 কিলোমিটার হবে ওটিডিসি পান্থশালা। মানে আরও হয়তো টোটাল 8-10 কিলোমিটারই আমাদের যেতে হবে। কেওনঝাড় আমাদের মোটামুটি এরকম সুন্দর একটা নৈসর্গিক দৃশ্য দিয়ে আহ্বান জানালো, মানে স্বাগত জানালো। আরও 2 কিলোমিটার কেওনঝাড় টাউন। তো এতক্ষণ রেকর্ড করতে করতে গোপ্রোর ব্যাটারিটা গেছে শেষ হয়ে, তো সেই জন্য গোপ্রোতে আর দেখাতে পারলাম না। জাস্ট দাঁড়াও, ক্যামেরাটা ঘোরাও। দেখো, মানে কেওনঝাড় শহরে ঢোকার সাথে সাথে আমরা এরকম একটা ভিউ পেয়েছি, দেখছো? মানে অসাধারণ ভিউ। দিকটা মানে ওখানে একটা মানে পাহাড়ের চড়াই টাইপের আছে, দেখো একটু জুম করলে বুঝতে পারবে। মানে আমি জানি না দেখতে পাচ্ছি নাকি, এদিকে অ্যাকচুয়ালি গাড়িগুলো উঠছে, মানে অসাধারণ লাগছে, অসাধারণ। আমি ভাবলাম একটু ক্যামেরাটা বার করে দেখাই তোমাদের, ওই জন্য মানে গোপ্রোতে রেকর্ড করতে গিয়ে দেখলাম ব্যাটারি শেষ, ওই জন্য পকেট থেকে ফোনটা বার করে দেখাচ্ছি। গুড ইভিনিং ফ্রম কেওনঝাড় ওটিডিসি পান্থনিবাস। তো তোমরা তো দেখলে মানে কেওনঝাড় ঢোকার আগেই আমার গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য কেওনঝাড় ঢোকার সময় যে অসাধারণ একটা সৌন্দর্য আমরা পেয়েছি সেটা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পারলাম না। মোবাইলে যেটুকু পেরেছি তোমাদের দেখিয়েছি। আর তারপর এসে না আমি মানে মরার মতো ঘুমিয়েছি, মানে লিটারালি মরার মতো ঘুমিয়েছি, কি বলবো। তো ঘুমিয়ে এই জাস্ট একটু আগে উঠলাম, মোটামুটি 7টা নাগাদ উঠলাম। তো উঠে জাস্ট একটু বাইরে এলাম, এসে দেখলাম তার মধ্যে একটু বৃষ্টিও হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা একটু বেরোনোর প্ল্যান থাকলেও বেরোতেও মানে আর বেরোনো হলোও না। আর এখানে সামনে যে রাস্তাটা আছে একদম জাস্ট পান্থনিবাসের সামনে যে পোর্শনটুকু আছে, মানে পুরো অন্ধকার, মানে রাস্তায় কোনো আলো নেই বললেই চলে। সেই জন্য আর মানে বেরোনোর সাহসও করছি না এখন। তো কালকে অনেকগুলো জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তো দেখি কতদূর কী হয়। একটা আইটিনারি মোটামুটি আমার বানানো আছে, ফলো করব, মানে ওটা কি ফলো করার চেষ্টা করব। দেখি যেরকম যা হয় জানতে পারবে আর কি। চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। আর একদম নতুন চ্যানেল, দেখতেই পাচ্ছ, তো একটু সাপোর্ট করো। আর এই চ্যানেলে আমি চেষ্টা করব মানে তোমাদের নতুন কিছু দেখানোর, আর যদি চেনা জায়গাও দেখাই সেখানে একটু অন্যরকমভাবে দেখানোর চেষ্টা করব যাতে তোমাদের ভালো লাগে। আর ব্যাপারগুলোকে একটু মানে কি বলবো, মানে একটু ইনফরমেটিভ, একটু অ্যাডভেঞ্চারাস, মানে সমস্ত রকম ফ্লেভার দেওয়ার চেষ্টা করব, তোমাদের সাথে থেকো আর কি। তো যারা দেখছো আমার ভিডিও, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এরকম ট্রাভেল রিলেটেড ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো। আর ট্রাভেল বলতে আমি কিন্তু মানে সোলো ট্রাভেলারই বলতে পারো। মানে আমি, আমার ওয়াইফ, আমরা দুজনে মিলে আমাদের 113 সিসি মোটরসাইকেলে চড়ে ঘুরে বেড়াই রাজ্যের বিভিন্ন প্রান্ত, রাজ্য এবং বিভিন্ন জায়গায়, রাজ্যের বাইরেও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। তো সেই সমস্ত গল্পই তোমাদের শোনানোর চেষ্টা করব এই চ্যানেলে। সাবস্ক্রাইব করে নিও যদি ভালো লেগে থাকে। আর চলো, কেওনঝাড়ের অ্যাকচুয়াল এক্সপ্লোরেশন শুরু হবে আগামীকাল থেকে। কালকে অনেকগুলো জায়গায় যাওয়ার আছে, সেরকমভাবেই প্ল্যান করা আছে, দেখি কতদূর কী হয়। ঠিক আছে, চলো, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে আবার আগামীকাল পরের এপিসোডে।